এই দুদিন বেশ ভালোই কাটলো আমাদের। ভালোয় ভালোয় কেসও সলভ হলো, ভূতও ধরা পড়ল হাজরা বাড়ির। আর কি চাই। গত কয়েক মাসে এই বোধহয় প্রথম যখন কোনো খুনোখুনি কিংবা রক্তারক্তি ছাড়াই কোনো কেস এইভাবে সমাপ্ত হলো। বাগানবাড়ির ভূতের চক্করে আমাদের রতনপুরের মতো একটা সুন্দর আর প্রাণবন্ত জায়গায় থেকেও কিছুই দেখা হয়ে ওঠেনি। তাই কাজ শেষে এই দুদিন হলো জমিয়ে ঘোরাঘুরি করা হয়েছে আমাদের। আজই বিকেলে আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। অলোকেশও বেশ ফুরফুরে মেজাজেই দেখলাম শীতের এই মনোরম রোদে বসে নোটবুকটা খুলে কি একটা যেন আঁকা আঁকি করছে বেশ কিছুক্ষণ থেকে। এরকম চুপচাপ থাকতে আমার ঠিক যেন ভালো লাগছিল না, তাই আমি ওকে একটু খোঁচা মারতেই বলে উঠলাম, তা বলছি কি ড্রয়িং চলছে? বাগানবাড়ির ভূতের পোর্ট্রেট আঁকা হচ্ছে বুঝি? না না, তার হলো কই বলো। আমি তো ওই আশাতেই বসেছিলাম যে কেস শেষে ভূতের দেখা পেলে ওর একটা ড্রয়িং করে রাখবো, কিন্তু ভূতের আর দেখা পেলাম কই বলো। আর নিহাতে ওই কয়েকটা স্পিকার আর 14 ঘন্টা সাউন্ড সিস্টেমকে ভূত বলে মনে করে তো আর এঁকে ফেলা যায় না নাকি? না, বাড়ি ফেরার আমাদের হলো না। রতনপুর থেকে কয়েক ঘন্টা দূরত্বে চলেও এসেছিলাম, ওখান থেকেই আবার ফিরে যেতে হলো আমাদের পুনরায় রতনপুর বাগানবাড়ির উদ্দেশ্যে। সামন্তবাবুর শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল মাঝপথেই, একটা বড়সড় কিছু বিঘ্ন ঘটে গেছে। আমি যদিও এখনো সম্পূর্ণই অন্ধকারে, হ্যাঁ শুধু এটা জানি যে যা ঘটেছে তা বেশ গুরুতরই। অলোকেশের স্বভাব তো জানোই তোমরা, ও তো বলল না কিছুই। এমনকি আজ দেখলাম সামন্তবাবু শুদ্ধ মুখে কুলু পেটে বসে থাকলেন, আর ওনার মুখের যা গম্ভীর ভাব লক্ষ্য করলাম, তারপর আর দ্বিতীয়বারের জন্য কিছু জিজ্ঞাসা করতে ঠিক সাহস পেলাম না। আর বোধ হয় ওরকমটা করা উপযুক্ত হতো না সেই সময়। তখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। ওই সময় আমরা উপস্থিত হলাম রতনপুরের ওই তথাকথিত ভূতুরে বাগান বাড়িতে। দূর থেকে বেশ কয়েকটা ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বাড়ির চৌহদ্দির ভিতর। সূর্যের ওই মৃদু আলোর উপর ওই বাড়ির গাছগাছালির গভীরে পরিষ্কারভাবে কিছু দেখা প্রায় অসম্ভব। অন্তত আমি তো বেশ খানিকটা হতভম্বই। অবাক হয়ে অলোকেশ আর সামন্তবাবুর পিছু পিছু এগিয়ে চললাম। বাড়ি লোকে লোকারণ্য। অন্দরমহল থেকে একটা হালকা কান্নাকাটির আওয়াজ যেন ভেসে আসছে। এই যে অলোকে, সত্যজিৎ, তোমাদের দেখা পাবো ভেবেছিলাম, তবে এত তাড়াতাড়ি পাবো ভাবিনি। আচমকা বাড়ির ভিতর থেকে খাঁকি উড্ডিওয়ালা একটি পুলিশ অফিসার বেরিয়ে এসে বলে উঠলেন আমাদের উদ্দেশ্যে। তারপর পিছনেই সামন্তবাবুকে লক্ষ্য করে কণ্ঠস্বর বেশ একটু নামিয়ে এনে বললেন, সামন্তদা, আমি খুব দুঃখিত, এরকম একটা ব্যাপার যে ঘটে যাবে হঠাৎ করে। যা ভবিতব্য, যা হবার আছে তাকে আটকানো কার সাধ্য? সামন্তবাবু হতাশ স্বরে কথাটা বলেই জোর কদমে অন্দরমহলে ঢুকে গেলেন। বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের এই রতনপুরে ফিরে। এদিকের ব্যাপার খুবই খারাপ। সমাপনকে মনে আছে তো? হ্যাঁ, যে ওই আজগুবি ভুতুরে আবহ তৈরি করেছিল এই বাড়িতে, ওই সমাপন আর বেঁচে নেই। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না ব্যাপারটায়। সব কিছু তো মিটমাট হয়েই গিয়েছিল, তারপরেও এরকম অনর্থক কাণ্ড কিভাবে ঘটল বুঝতে পারলাম না। ওদিকে আমার মতোই অবস্থা অলোকেশেরও, বরঞ্চ বলা যায় ওর অবস্থা আমার থেকেও খারাপ। আমি যতদূর দেখেছি আর শুনেছি এবং এখানকার পুলিশ যেরকমটা বলছে সেই অনুসারে ঘটনাটা হলো যে সমাপন আত্মহত্যা করেছে। আর সেজন্যই অলোকেশ আর আমার মন এখন অনুশোচনায় পরিপূর্ণ। হয়তো আমাদের চলে যাওয়ার পর ওই ভুতুরে ব্যাপারটা পরিকল্পনা করে ঘটানোর জন্য বাড়ির লোকের থেকে একটু অতিরিক্ত বকাঝকা করা হয়েছিল বোধহয় বেচারিকে। হয়তো অভিমানেই। না, সেরকম কিছু ঘটেছে বলে তো মনে হচ্ছে না। এমনিতেই সমাপন খুবই অভিমানী ছেলে, বাড়ির একমাত্র ছেলে বলে কথা। বকাঝকা তো দূর, একবারের জন্য ও চেঁচিয়ে কথা বলতে দেখিনি বাড়ির লোককে ওর সাথে। তাও আপনি জিজ্ঞাসা করেছিলেন কি? মানে হতে হতে পারে রাগের মাথায়। কি জানি, তবে এরকমটা হয়েছে বলে তো মনে হয় না। যাক, পরিস্থিতি একটু সামলে যাক, তারপর না হয় ওসব নিয়ে কিছু ভাবা যাবে। প্রায় 1 কি 1.5 ঘন্টা মতো সময় কেটে গেছে মাঝে। সন্ধে হওয়ার সাথে সাথে আধার নামার সাথেই বাড়িতে ভিড় করে আসা লোকজন সব ফিরে গেছে যে যার মতো। এই হাজরা পরিবার আর আমি আর অলোকেশ ছাড়া এই ভূতের ব্যাপারটা যে সাজানো সে ব্যাপারে কেউই কিছু জানে না।
তাই ভূতের ভয়ই হয়তো সকলে হঠাৎই চলে গেছে সন্ধে নামতেই। আর কানাঘুষো শোনা গেছে যে গ্রামবাসীরা সকলে এই আত্মহত্যার ঘটনাটিকে বাগানবাড়ির ভূতের সাথে যোগ করে ফেলেছে। মাঝে বাড়িতে কান্নাকাটিটা একটু থেমে এসেছিল, কিন্তু সেরোল আবার শুরু হয়ে গেল পুনরায়। সামন্তবাবুর স্ত্রী মধু দেবী এই সবে এসে প্রবেশ করেছেন বাড়িতে। মৃতদেহ এখনও রাখা আছে বাড়িতেই। এমনিতে সাধারণত এরকম অপঘাতে মৃত্যুর জন্য ঘটনাগুলোতে পোস্টমর্টেম করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে সামন্তবাবুর পূর্বে এই অঞ্চলে হেড অফিসার থাকার সুবাদে এখানকার বর্তমান ওসি জগন্নাথ বাবুর সাথে বহুদিনের পরিচয় থাকায় এবং বিশেষত সামন্তবাবুর শ্বশুর বাড়িতে ঘটনাটা ঘটে থাকায় পোস্টমর্টেমের ব্যাপারটা করানো হয়নি মৃতদেহের সাথে। কাল সকালেই মৃতদেহ দাহ করার ব্যাপারটা সম্পন্ন হবে। কাল পর্যন্ত দূর দূরান্তে থাকা অন্যান্য সকল আত্মীয় স্বজনরাও চলে আসতে পারবে সহজেই। বুঝলে সত্যজিৎ, আমার মন যেন ঠিক মেনে নিতে চাইছে না ব্যাপারটাকে। কেন বলো তো? আর কোন ব্যাপারটাকে মেনে নিতে পারছো না বলো একটু। কোন ব্যাপার আবার? সমাপনের মৃত্যুটা সাধারণ কোনো আত্মহত্যা নয় মোটেই। কি বলছো বলো তো তুমি? আত্মহত্যা নয়? তাহলে কি খুন নাকি? ঠিক ধরেছ বন্ধু, এটা খুন। কি করে? আরে ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ মানে জগন্নাথবাবু নিজে এসে দরজা ভেঙে আবিষ্কার করেন মৃতদেহ। তাহলে তোমার মনে আছে ওই বস্তিতে হওয়া খুনের ঘটনাটা? খোদ কলকাতায় ঘটেছিল ওটা। হ্যাঁ, থাকবে না কেন মনে? ঘরের দরজা বন্ধ ছিল বাইরে থেকে, দরমার ঘর ছিল। খুনি খুন করে দেওয়ালের একটা অংশ ফাঁক করে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তাতে কি? এখানে তো আর সেরকম কিছু ঘটার কোনো সম্ভাবনা নেই। পাকা ইট চুনসুরকির ঘর। অলোকেশ আমার প্রশ্নের কোনোরূপ উত্তর দেওয়ার চেষ্টাই করল না। হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গে চলে গেল আচমকা। প্রায় সমস্ত লোকের সাথেই আলাদা আলাদাভাবে কথা হয়েছে আমার। সবার বক্তব্য প্রায় একই রকম। আমাদের যাওয়ার পর নাকি ওই ভূতের নাটকটার বিষয়ে সেরকম কোনো কথাই হয়নি ওনাদের মধ্যে। হ্যাঁ, আর তাছাড়া আমাদের এই গ্রাম ছেড়ে যাওয়াই বা হয়েছে কতক্ষণ? আর এই সময়ের মধ্যেই বাইরের কেউ এসে খুন করে চলে গেল অমনি। আচ্ছা, তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি বাড়ির কাউকে খুনি বলে ভাবছো না তো আবার? না, এখনই ওরকম কিছু তো ভাবছি না, তবে হ্যাঁ, ওরকমটা ভাবাও কিছু কম যুক্তিযুক্ত হবে বলে তো মনে হচ্ছে না। সেসব কথা না হয় আজ থাক, রাত তো অনেক হলো, চলো ঘুমিয়ে পড়া যাক। কাল আবার বেরোতে হবে এই সমস্ত মিটিয়ে। অনেক দিন হলো আমরা শহর ছাড়া, কেমন যেন মন বসছে না আর কিছু দেখো। বলো কি, কেস কি এখনই সলভ করে ফেললে নাকি? কাল শহরে ফিরবে বলছো? অলোকে শুধু একটু মুচকি হেসে উঠল। হাতের ক্ষয়ে যাওয়া সিগারেটটা নিচে ফেলে ওটাকে পায়ে করে বারবার কয়েকবার ঘষে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমিও আমার প্রশ্নগুলোর একটারও উত্তর না পেয়ে অগত্যা পিছু নিলাম। শান্তিতে ঘুমটা তো সারা যাক, যা হবে দেখা যাবে কাল। আজ বেশ ভোর ভোরই ঘুমটা ভেঙে গেল। আধ ঘন্টা মতো সময় বিছানায় ল্যাদ খেয়ে কাটিয়ে তারপর বিছানার মায়া ত্যাগ করে উঠে পড়লাম। কই, আশেপাশে তো অলোকেশকে দেখছি না কোথাও, কিংবা সামন্তবাবুকেও চোখে পড়ল না। এদিকে বাড়ির অবস্থা দুর্বিষহ। এদিক ওদিক থেকে সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে একে একে, আর সেই সঙ্গে কান্না রোলও বাড়ছে একটু একটু করে। আমার আবার এইসব পরিস্থিতি সহ্য হয় না খুব একটা। তাছাড়া এটা তো আর অলোকেশের অন্য সব কেসগুলোর মতো নয়। সামন্তবাবুর শ্বশুরবাড়ির ব্যাপার বলে কথা। তাছাড়া সমাপন ছেলেটাও ছিল আমাদের অতি পরিচিত। একটা খারাপ লাগা তো কাজ করেই থাকে। অলোকেশটা ফিরল আরও আধ ঘন্টা মতো পর। হ্যাঁ, সামন্তবাবুও সাথেই ছিল। সৎকারের জন্য কিছু জিনিস দরকার ছিল, ওগুলো ওরা কিনতে গিয়েছিল বোধহয় সকাল সকাল। এই নিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি ঘুরঘুর করে চলেছি অলোকেশের পিছু পিছু। ওর কেস সমাধানের কি হলো সে বিষয়ে কৌতূহল জাগছিল মনে। সবুর করা ব্যাপারটা এখন আর কিছুতেই আমার দ্বারা সম্ভবপর হচ্ছিল না, কিন্তু সুযোগ পেলে তো এরকম সময় ওকে একা পাওয়াই দায়। অলোকেশ, কি খবর বলো না? শেষ পর্যন্ত সমাধান হলো তোমার এই কেসটা? খুনিকে কিছু বুঝতে পারলে? অলোকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি আবার একটা প্রশ্ন করে ফেললাম। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার। এই তুমি বললে না যে যে ভিতর থেকে দ্বন্দ্ব থাকা একটা ঘরে কিভাবে খুন হওয়া সম্ভব? খুনি কি কর্পূর যে খুন করে উবে যাবে হঠাৎই? একদম বন্ধু, ওই উবে যাওয়া ব্যাপারটাকেই তো তোমাকে সমাধান করতে হবে।
তাহলেই বাকি সবটা আপনা আপনি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, একেবারে জলের মতো। এবং এই সমস্ত এই অলোকেশেরও কিছুমাত্র দরকার পড়বে না। আমার একেবারেই ইচ্ছে করছিল না এরকম একটা পরিস্থিতিতে গোয়েন্দাগিরিতে নেমে পড়তে, কিন্তু উপায় বাকি। আদৌ ব্যাপারটা যে কি সেটাও তো জানা দরকার। আর আমার মনেও হয় না যে অলোকেশের কথা মতো প্রথমে চেষ্টা করে না দেখলে ও কিছু খুলে বলতে পারে বলে। দূর অলোকেশ, আরে এই নিয়ে 1 ঘন্টার মতো সময় ধরে খুঁজে চলেছি। আমার তো মনে হয় না এই দরজার বাইরে কিছু আছে বলে। চলো না ঘরের ভিতরটা একবার দেখা যাক। সে তো আগেই দেখলে খুঁজে কয়েকবার। আমিও তো তাও তোমাকে সহজ করে দিলাম ব্যাপারটা। হ্যাঁ, খুব দিলে সহজ করে। দরজার বাইরে কি বা থাকতে পারে শুনি? একটা আদ্যিকালের পুরনো কাঠের দরজা, এই চুন খসে গেছে, দেওয়ালের রং উঠে গেছে, আর একটা ময়লা পাপোশ। এছাড়া এখানে আছেই বা কি? হ্যাঁ ঠিক, তাছাড়া আর কিছুই নেই এখানে। বন্ধু, তোমার ঠিক সমস্যাটা কোথায় জানো তো? তুমি শুধু দেখেই যাও জিনিসগুলোকে, কিন্তু একবারও ওগুলোকে ঠিকভাবে পর্যবেক্ষণের কথা ভেবেও দেখো না। ও, ঠিকভাবে পর্যবেক্ষণ? আচ্ছা, তা সেটা কীরকম করতে হয় শুনি? আচ্ছা, আমি না হয় করে দেখাচ্ছি। দেখো, দরজার আশেপাশে বেশ কয়েকটা জায়গায়, কয়েক জায়গাতেই বা কেন, হ্যাঁ 4-5 জায়গায় চুন সুরকি খসে গেছে। নিচের পাপোশটায় একদিকের একটা অংশ ইঁদুর বা অন্য কোনো জানোয়ার খেয়ে থাকবে। দরজাটার উচ্চতা হবে আমার থেকে কয়েক ইঞ্চি বেশি, আর দরজাটার নিচের অংশে একটা ঘষা খেয়ে সৃষ্টি হওয়া অর্ধবৃত্তাকার একটা দাগ। আর আর ভার ছাড়ো, তোমার শেষ বলা জিনিসটার সম্বন্ধে একটু ভেবে দেখো তো ভালো করে। ভাবো বলতে ওটা নিয়ে আবার কি ভাববো? কি ভাববে বলতে, ওটা কি করে সৃষ্ট, কবে সৃষ্ট, এই সমস্তই। এছাড়া আর কি না, কয়েক মিনিট ধৈর্য ধরে ভেবেও খুঁজে বের করতে পারলাম না যে কি কারণে এটা সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তো এই দাগ দেখে সহজেই বলা সম্ভব যে এর জন্ম খুব বেশি পূর্বে নয়। অলোকেশকে কথাটা বললাম। একদমই ঠিক, এটা সদ্যই সৃষ্ট। মানে ওই খুনের সমাপনের খুন হবার সময় কি? হ্যাঁ, খুনি খুন করে প্রস্থান করার সময় এই ছাপ ফেলে যায় আমাদের জন্য। আচ্ছা, তা না হয় ছাপের বিষয়টা বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই ছাপ থেকে বোঝা যাচ্ছে কি করে খুনি ওই খুন করে দরজার ভিতর থেকে খিল দিয়ে বাইরে বেরিয়ে পড়ার ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। ওই আমি তো একবারও বলছি না যে খুনি খুন করে দরজা ভিতর থেকে লক করেই বেরিয়েছিল। রক্ষে করো বন্ধু, আমার আর গোয়েন্দা হওয়া লাগবে না। তুমি কথা বাংলায় বললেও আমি যেন তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। শোনো ভাই অলোকেশ, তুমি বরং একটা কাজ করো বুঝলে, আমাকে নির্বোধ শিশু ভেবে না হয় তুমি বলে দাও সব কিছু, তাতে আমারও কৌতূহল মেটে, আর তোমাকেও আমাকে ঘটনা সমগ্র এক এক করে বোঝানোর পিছনে সময় নষ্ট করতে হয় না অনর্থক। ব্যাপারটা খুবই সহজ। আমি নিশ্চিত আমার বলে দেওয়ার পর তুমি একবারের জন্য হলেও আক্ষেপ করবে এত সহজ ব্যাপারটা না বোঝার জন্য। খুনি মুটি দরজা ভেতর থেকে বন্ধ করে বাইরে বেরোয়নি, বরঞ্চ খুনি বাবা জীবন ঘরের বাইরে থেকেই দরজার ওপারে থাকা খিল এঁটেছে। তা কিভাবে? কিভাবে আবার, নির্ভেজাল বুদ্ধি বলে। যদিও প্রকৃতপক্ষে বুদ্ধিটা খুনির ছিল না, অন্যের বুদ্ধি বলে কিস্তিমাত। দেখাই তোমাকে, এসো আমার সঙ্গে। বুঝতে তো এখনো পারছিলাম না কিছুই। খুনি কি ম্যাজিশিয়ান নাকি যে ঘরের বাইরে থেকে ঘরের ভিতরে থাকা খিল আটকে দিতে পারবে অবলীলায়? যাই হোক, আর কি করা। ব্যাপারের কোনো মাথামুন্ডু না বুঝে নেহাত নির্বোধ শিশুর মতোই অলোকেশের পিছু নিলাম। ঢুকে গেলাম ওই ঘরে। হ্যাঁ, এই ঘরেই ঘটেছে ঘটনাটা। এই কড়ি বর্গার একটাতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সমাপনকে, এবং এখনো ঝুলে রয়েছে সেই দড়িটা। এর আগে অলোকেশের সাথে এরকম ক্রাইম সিনে গিয়ে থাকলেও আজ কেন জানি না অজান্তেই কয়েকবার শিহরিত হয়ে উঠলাম। হঠাৎ পাওয়া অলোকেশের কণ্ঠস্বরে বেশ খানিকটা চমকে উঠলাম যেন। দেখছো কি, এবার নিশ্চয়ই সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার? কই না তো। আমার অসম্পূর্ণ কথা আমার মুখেই লেগে রইল। হ্যাঁ, ঘটনাটার সম্পূর্ণটা এখনো বুঝতে না পারলেও কিছুটা তো বুঝতে পেরেছি। ঘরের কাঠের দরজাটা ভিতরের দিকে যে খিলটা, ওটা লোহার। অনেকেই ধরনের খিলকে হাঁসকল বলে থাকে। আর আগেই দরজার বাইরে দেখা অর্ধবৃত্তাকার দাগটার কথা মনে আছে তো? ঠিক ওই রকমই আরেকটা স্পষ্ট দাগ দেখতে পাওয়া যাচ্ছে দরজার ভিতরের অংশে। এটা কি করে সৃষ্ট তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। হ্যাঁ, না না, তা হবে না। এটা তো ওই খিল বারবার দরজার সাথে ঘষা খেয়ে তৈরি হওয়া।
আচ্ছা, সেসব না হয় হলো, কিন্তু এই বাইরের আর ভিতরের দাগের মধ্যে সংযোগ যে একটা আছে সেটা বুঝতে পারছি ভালো মতোই, কিন্তু সেটা কি? আর তাছাড়া দরজার বাইরের ওই দাগটা তৈরি হবারও তো কোনো কারণ দেখছি না। এই দুটো দাগের মধ্যে থাকা পার্থক্যগুলো নিশ্চয়ই লক্ষ্য করেছো। না, এ তো খুব জ্বালা হলো। অলোকেশ দেখছি আমাকে ওর মতোই গোয়েন্দা না বানিয়ে ছাড়বে না। বললাম, পার্থক্য কই? সেরকম তো কোনো পার্থক্য বুঝতে পারছি না। হ্যাঁ, শুধু ওই দরজার ভিতরের দাগটা বেশ স্পষ্ট, আর বাইরেরটা অস্পষ্ট। বেশ অস্পষ্ট নয়, প্রায় অদৃশ্যই বলা চলে ওটাকে। আর ভিতরের দাগটা দেখে নিশ্চয়ই বুঝছো বারবার দীর্ঘদিন ধরে ঘষা খেয়েই তৈরি হয়েছে ওটা। আর বাইরেরটা সদ্য সৃষ্ট। কিন্তু তাতে কি? তাতে এই বলেই অলোকেশ ওর পাঞ্জাবির পকেটের একটা থেকে একটা কালো মতো কি একটা জিনিস বার করে আনলো। হাতে নিয়ে দেখলাম জিনিসটাকে গোল একটা। কি এটা? অলোকেশ মুখে কিছু বলল না, শুধু আমাকে টেনে ঘরে ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে টেনে দিল। ওর হঠাৎ করা এইরকম আচরণে বেশ খানিকটা অবাক হলাম। ওদিকে বাইরে ততক্ষণে সামন্তবাবুর আবির্ভাব ঘটেছে। ভিতর থেকে ওনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অলোকেশের এইরকম আচরণে উনিও বেশ অবাক। এই অলোকেশ, তোমার হলো কি হঠাৎ করে? সামন্তবাবু হয়তোবা দরজাটা খুলতে উদ্যত হয়েছিলেন, তখনই অলোকেশের কণ্ঠস্বর পাওয়া গেল। আরে আমাকে উন্মাদ ভাবার কোনো কারণই নেই। চলে আসুন, ও দরজা বন্ধই থাকুক। আপনাকে বরঞ্চ একটা ম্যাজিক দেখাই। সত্যজিৎ, তুমি প্রস্তুত তো ম্যাজিকটা দেখার জন্য? হ্যাঁ, প্রস্তুত বই কি। জানি না অলোকেশ কি ম্যাজিকের কথা বলছে, তবে এই দরজা বন্ধ ঘরে আমার বেশ একটু ভয় ভয় করছে। প্রায় অন্ধকার ঘর, পিছনের একমাত্র জানলা দুটো বন্ধ। বাইরের আলো ভিতরে আসার কোনো উপায় নেই। আর ঘরে ইলেকট্রিক থাকলেও এই অচেনা ঘরে অন্ধকারে সুইচবোর্ড খুঁজে পাওয়া বিস্তর ঝামেলার ব্যাপার। আচ্ছা, দরজাটা একটু খুলে সামন্তবাবুকে দেখিয়ে দাও তো যে ভিতরের খিল সত্যি খোলা আছে কিনা। আমিও করলাম তাই। তারপর পুনরায় দরজা বন্ধ করলাম এবং কয়েক মুহূর্ত পর আমাকে অবাক করে দিয়ে ক্যাচ শব্দ করে বোধহয় খিলটা, ঘরের ভিতরের হাঁসকলটা আমার কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই ঘুরে এসে লক করে দিল ঘরটাকে ভিতর থেকে। আমার কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই। কি হলো ব্যাপারটা? বাইরে থেকে সামন্তবাবুর কণ্ঠস্বর আবার শোনা গেল। মানে? হ্যাঁ, মানে সমাপন আত্মহত্যা করেনি মোটেই। ওটা ছিল খুন? একদম। ততক্ষণে আমিও দরজার খিল খুলে বেরিয়ে এসেছি বাইরে। অলোকেশ, কিভাবে সম্ভব হলো এটা? মানে তুমি বাইরে থেকে? অলোকেশ, কিন্তু শুধু এটার কারণে সমাপনের মৃত্যুটাকে খুনের তকমা দিয়ে দেওয়া, এটা কি ঠিক হবে? আর খুনটা করবেই বা কে? আর এই চুম্বক বা যাই হোক, ওটা দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করার ব্যাপারটা তোমার পক্ষে শুধু সম্ভব। আমার তো মনে হয় না আর অন্য কোনো কেউ, এমনকি খুনির পক্ষেও এমনটা ভাবা সম্ভব বলে আমার মনে হয় না। সামন্তবাবু, সম্ভব হবে নয়, সম্ভব হয়ে গেছে ব্যাপারটা আগেই। এরপর সামন্তবাবুকে সমস্ত কথা খুলে বলতে শুরু করে অলোকেশ। বুঝলেন তাহলে? আর হ্যাঁ, শুধু এতটাই নয়, এই শক্তিশালী চুম্বকটাকে ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই যে দরজার বাইরের অর্ধবৃত্তাকার দাগটা, এই যে। বলেই অলোকেশ ওই চুম্বকটাকে তুলে ধরে ওর একটা নির্দিষ্ট অংশের দিকে নির্দেশ করে দেখিয়ে আবার বলল, এই যে ছুচলা অংশটা লক্ষ্য করছো, কোনোভাবে আঘাত লেগে তৈরি হয়ে থাকবে হয়তো এটা। এই অংশটার কারণেই একবার ব্যবহারেই দরজার সাথে চুম্বকটার ঘর্ষণের দরুন দরজায় ওই রকম একটা দাগ সৃষ্টি হয়ে যায়। আর বলা হয়নি, এই বিশেষ শক্তিশালী চুম্বকটা আমি এই বাগানেরই একটা অংশ থেকে উদ্ধার করি। এর ক্ষমতা কতটা তা নিশ্চয়ই দেখলেন। এই ছোট্ট জিনিসটা দরজার ওপারের লোহার খিলটাকে আকর্ষণ করে অনায়াসেই স্থানচ্যুত করতে সক্ষম। তাহলে এটা খুন? শুধু খুন নয়, পরিকল্পিত ঠান্ডা মাথায় চক্রান্ত করে ঘটানো একটা মার্ডার। খুন যেই করে থাকুক না কেন, বাড়ির কোনো লোক বা বাইরের কেউ, এটা তো পরিষ্কার তার কাছে পর্যাপ্ত সময় ছিল। এরকমটা ভাবার খাস কোনো কারণ? আর বাড়ির কেউ খুনটা করবেই বা কেন? আর বাকি আছেই বা কে খুন করার মতো? থাকার মধ্যে আছে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর সমাপনের 2 কাকা কাকিমা। কি মনে হয় তোমার, ওরা করবে খুনটা, অলোকেশ? না, আমি তো ঠিক সেরকম বলছি না। সামন্তবাবু এবার যেন একটু চটেই উঠলেন। সেরকম বলছি না মানে? তুমি বলছো যে যারা করেছে এরকম কাজটা, তার কাছে বেশ অনেকটা সময় ছিল কাজটা করার মতো।
সে অনুসারে আর আছেই বা কি? আমি খোঁজ নিয়ে দেখেছি সেদিন বাড়ির লোক ছাড়া আর অন্য কেউ আসেনি, ওই খুব একটা বেশি সময়ের জন্য। হয়তো কথাবার্তা আরও কিছুটা অগ্রসর হতে পারত, কিন্তু আমার কেন যেন ভালো ঠেকছিল না। এটা আর বলে দিতে হবে না যে অলোকেশ সামন্তবাবুর শ্বশুরবাড়ির লোকদের উপরও সন্দেহ করছে। ওই ব্যাপারটাকে উনি ঠিকমতো মেনে নিতে পারছেন না, এবং যদিও এটাই স্বাভাবিক, আমার তো মনে হচ্ছে উনি ঘটনাটাকে খুন হিসাবে মানতেও চাইছেন না ঠিকমতো। আমি ওদের প্রায় শুরু হতে চলা তর্ক বিতর্কে থামাতে ওদের কথাবার্তার মাঝেই বলে উঠলাম, আচ্ছা আরে সেসব না হয় হলো, কিন্তু ওদিকে সৎকারের ব্যাপারে কি করা যাবে? যদি ঘটনাটা আত্মহত্যা না হয়ে খুনই হয়ে থাকে তাহলে। সামন্তবাবু কিছুক্ষণ ভেবে একটু তুতলিয়ে বলে উঠলেন, আ- আমি চাই না যে ওই শরীরটাকে নিয়ে আর কাটাছেড়া করা হোক। কি করে যে এই খুনটা হতে পারে? না, আমার তো মনে হয় না এক্ষেত্রে পোস্টমর্টমের দরকার পড়বে বলে। শুধু কিছুক্ষণ দেহ সৎকারে একটু ডিলে করতে পারলেই আমার বিশ্বাস আমি ততক্ষণে খুনিকে ধরিয়ে দিতে পারবো। সামন্তবাবু মুখে সেরকম কিছু আর বললেন না, শুধু হ্যাঁ সূচক একটা অঙ্গভঙ্গি করে নিচের দিকে পা বাড়ালেন। সামন্তবাবু নিচে নেমে যেতে আমি আশপাশটা একটু দেখে নিয়ে খুব ধীরে ধীরে অলোকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা বলছি তুমি কি ধরে ফেলেছ যে খুনি কে আসলে? মানে বলতে পারো একরকম। তা সেটা কে শুনি? নো স্পয়লার বন্ধু, গল্পের মাঝে নো স্পয়লার, অন্তত এখন তো নয়। ব্যাস হয়ে গেল। হ্যাঁ চলো একটু ঘুরে আসা যাক এই ফাঁকে। এখন কিন্তু এদিকে। এদিকে চিন্তা করতে হবে না তোমাকে, আমি জগন্নাথবাবুর সাথে আগেই কথা বলে রেখেছি। আমরা বেরিয়ে পড়েছি, আমি আর অলোকেশ। যদিও আমাদের গন্তব্য ঠিক কোথায় সে সম্পর্কে কিছুই জানানো হয়নি আমায়। তাও যতদূর মনে হচ্ছে আমরা চলেছি ওই সুনন্দ চৌধুরী, হ্যাঁ মানে ওই প্রমোটার ভদ্রলোকের বাড়ির উদ্দেশ্যেই। এই যে অলোকেশ বাবু দেখছি, আসুন আসুন আসুন। ও বাবা, এ তো লেখক মহাশয়ও আছেন দেখছি। আসুন, এই অধমের বাড়িতে একটু পায়ের ধুলো দিয়ে উদ্ধারণ করুন আমাকে। গৃহস্বামীকে অনুসরণ করল অলোকেশ, আর অলোকেশের পিছু পিছু আমিও গিয়ে উঠলাম বাড়ির অন্দরমহলে। শুনলাম ঘটনাটা। আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না প্রথমটায়, যে জলজান্ত সুস্থ জোয়ান একটি ছেলে, সে কি না মৃতদেহ। এখন কি বাড়িতেই আছে? তাহলে একবার নয় দেখে আসা যেত। তা আছে বই কি, আপনার তো বেশ পরিচিতই ছিল সমাপন। একবার শেষ দেখাটা অন্তত দেখে আসা উচিত হবে আপনার। তাছাড়া ওর মৃত্যুর দিনও যখন আপনি ওই বাগান বাড়িতেই উপস্থিত ছিলেন বেশ অনেকটা সময় ধরে। হ্যাঁ, সে গিয়েছিলাম একটা দরকারে, কিন্তু এখন এই কথা কেন হঠাৎ? এই যে ডিটেকটিভ, সমাপন তো আত্মহত্যা করেছে, তাই নয় কি? তা সত্ত্বেও এখনও এই সমস্ত অনর্থক কথা বলার মানেটা কি? না সেরকম কিছু নয়, এই তা সেরকম কিছু নয় যখন এই সকাল সকাল আমার বাড়িতে এলেন কিসের জন্য শুনি? জানেনই তো, আমাকে চিনে যখন গেছেন, সত্যজিৎকে যখন লেখক বলছেন, যখন তার অর্থ অলোকেশ সত্যজিতের অন্তত একটা হলে গল্প আপনি নিশ্চয়ই পড়ে দেখেছেন। তা ওই পূর্বের বরাবরের রীতিমতো কেস সমাধানের পূর্বে একটা সভা মতো বসাতে চলেছি আজ ওই বাগান বাড়িতে, আর তারই নিমন্ত্রণের নিমিত্ত আজ আপনার বাড়িতে আমাদের আসা। ও তাই বুঝি? আমি মানা করে দিয়ে যেতে? তা আপনি পারেন অবশ্যই। আর আমাদের জগন্নাথবাবু চেনেন নিশ্চয়ই, এখানকার থানার বড়বাবু, তো ওনার সাথেই আমার এই বিষয়ে কথা হচ্ছিল। আমি তো বললাম ওনাকে আপনি অবশ্যই আসবেন। আপনি কি থরি খুনি যে আসতে চাইবেন না? তো কোনো রকম জোর জবরদস্তি করতে হবে না, আমি আশ্বাস দিলাম ওনাকে। এই, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? মানে পুলিশের ভয় দেখাচ্ছেন আমাকে? অলোকেশ কোনো উত্তর না দিয়ে উঠে পড়ে, ওর পিছু পিছু আমিও উঠলাম। ভয় কিসে দেখাবো বলুন তো? ওই আপনি তো বললেন যে সমাপনের মৃত্যুটা আসলে আত্মহত্যা, তা সেরকমই যদি হয়ে থাকে কিংবা আপনি যদি কিছু নাই করে থাকেন তো ভয় কি আপনার? এরপর অলোকেশ কিংবা সুনন্দ চৌধুরী দুজনের কেউই আর কথা বাড়ায়নি। এরপর উঠে পড়েছিলাম আমরা। বেশ কিছুক্ষণ নিঃশব্দে হাঁটার পর আমি প্রশ্ন করলাম, আচ্ছা তাহলে এই সুনন্দ চৌধুরী খুনি? অলোকেশ আমার প্রশ্নের উত্তরে শুধুমাত্র মুচকি হাসল। আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা বলছি ব্যাপারটা একটু বেশি সহজ হয়ে গেল না? মানে কেসের একটা মাত্র সাসপেক্ট, আর সেই কিনা আসল অপরাধী। হ্যাঁ সে তো হতেই পারে বন্ধু, কেস মাত্রই যে গোলমেলে হতেই হবে তার কি কোনো মানে আছে? হতেই পারে মানে কি? হয় হবে, হয় হবে না।
এ দুয়ের মাঝামাঝি কোনো উত্তর হতে পারে বলে তো শুনিনি কোনোদিন। আমরা বাগান বাড়ি ফিরে এসেছি বেশ কিছুক্ষণ হবে। বলে রাখা ভালো যে এদিকের অবস্থা মোটেই সুবিধের নয়। না, অবস্থা খারাপ বলতে আমি কান্নাকাটির কথা বলছি না। বাড়ির কাউকেই দেখলাম না যে আমাদের উপর খুব একটা প্রসন্ন। অর্থাৎ সামন্তবাবু ইতিমধ্যেই অলোকেশের মুখে শোনা সমস্ত কথাই প্রকাশ করে দিয়েছেন বাড়ির লোকজনের সামনে। তাই হবে, কে জানে অলোকেশ যে বাড়ির লোকেদের সন্দেহ করছে এই কথাটাও বলে দিয়েছেন হয়তো। হ্যাঁ, যেমনটা ভেবেছিলাম ঘটেছে আদতে তেমনটাই। বাড়ির লোকজনের চাহনি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ধীর গতিতে আমি অলোকেশের পিছু পিছু বাড়িতে প্রবেশ করছি, মনে হাজার রকমের চিন্তা। ঠিক তখনই অলোকেশ দাঁড়িয়ে পড়ল বৈঠকখানায়, সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে শুরু করেছে। এই তো সকলেই আছেন তো দেখছি। আমি সত্যি খুবই দুঃখিত, জানি এখন এই সমস্তর জন্য একেবারেই উপযোগী সময় নয় এটা, কিন্তু কি করি বলুন তো। আপাতত দেখতে ও শুনতে খারাপ লাগলেও বিশ্বাস করুন আপনারা, আমি যা করছি এটাই এখন সবচেয়ে বেশি করণীয় বিষয়। হ্যাঁ হ্যাঁ, তা কি করতে চাও তুমি? শুনলাম তুমি 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 নাকি মনে করেছো আমরা নিজেদের ছেলেকে খুন করেছি। না, ঠিক তা মনে করি না আমি। দেখুন, আমি হলাম গোয়েন্দা, আমার কাজ প্রাথমিকভাবে সকলকেই সন্দেহ করা। তো সেই খাতিরে দেখতে গেলে হ্যাঁ, অবশ্যই আমি মনে করি খুন আপনাদের মধ্যে থেকে কেউ করেই থাকতে পারে। তবে সাসপেক্ট শুধু আপনারাই নন, বাইরের লোকও আছে অবশ্যই আমার লিস্টে। যাক, এ তো গেল আমার কথা। এবার কি করতে চলেছি আমি সেই সমস্ত কথায় আসা যাক। এরপর কিছুটা থেমে হাত ঘড়িটাই একবার চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল অলোকেশ। সবই ঠিক করাই আছে, শুধু একটু অপেক্ষা করতে হবে আপনাদের। আর সঠিক উত্তর দিয়ে শুধু আমাকে আমার কাজে একটু সাহায্য করতে হবে, ব্যাস। বাদ বাকি সমাপনের আত্মার শান্তির ব্যবস্থা করছি আমি। চক্রান্ত করে ঘটানো খুনকে যদি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয় তো আমার তো মনে হয় না তাহলে খুব একটা সুবিচার করা হবে বলে সমীরণের সাথে। না, কোনো ফল হলো না। এবং এটা এই প্রথমবারের জন্যই লক্ষ্য করলাম যে অলোকেশের কথার সেরকম কোনো প্রভাব বিস্তার হলো না আশেপাশে। সকলের মুখে কোনোরূপ ভাবান্তর নেই খুব একটা। সব দিক থেকেই যাকে 16 আনা অস্বস্তিকর পরিবেশ বলা যায়। তবে অলোকেশের বক্তব্য কিঞ্চিত হলেও বুঝেছিলেন হয়তো সামন্তবাবুর শাশুড়ি গীতা দেবী। হ্যাঁ, তাই হোক, আমিও তাই চাই। আমার ছেলে যদি খুন হয়েই থাকে তোর ওর খুনির শাস্তি পাওয়া চাই অবশ্যই। আমি বলছি, আমার কোনো অসুবিধে নেই। বাবা অলোকেশ, তুমি তোমার যেমনটা মনে হয় ঠিক তেমনটাই করো। আমি কিংবা আমাদের কেউ তাতে বিন্দু মাত্র বাধা দেবে না। এরপর আর কি, বাড়ির কর্ত্রীর অনুমতি পেয়ে যাওয়ার পর আর কিসের সমস্যা। কেটে গেছে আরও কিছুক্ষণ। আমি আর অলোকেশ কিছুক্ষণের জন্য উপরে উঠে গিয়েছিলাম। অলোকেশ বেশ 2-3টে জায়গায় ফোন করল, যদিও বুঝতে পারলাম না কার সাথে কি বিষয়ে কথা বলছে। এই কেসের ব্যাপারে নাকি অন্য কিছু, সেটাও পরিষ্কার হলো না। হঠাৎ একটা শব্দ পেলাম। কি ব্যাপার বলো তো অলোকেশ? নিচ থেকে কেমন যেন একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে না? অলোকেশ মগ্ন ছিল অন্য বইতে। আমার কথায় যেন হুঁশ ফিরল ওর। আমি আবার বললাম, আরে বলছি নিচ থেকে কিসের যেন একটা। আমার কথা সম্পূর্ণ হলো না। অলোকেশ এক মুহূর্ত কান পেতে ব্যাপারটা শুনে নিয়ে তড়িঘড়ি নিচে নেমে গেল, যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। বুঝলাম আমরা একেবারেই কেসের শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। যাকে চলো দেখা যাক কিসের এই হইহল্লা। এই যে সুনন্দবাবু, যে আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। আর না এসে উপায় বা কি বলুন? যেভাবে বাড়ি বই হুমকি দিয়ে এলেন কৌশলে, তার উপর ভেবে দেখলাম যখন আসলে আমি কোনো কিছু করিনি তাহলে ভয়টা পাবোই বা কেন। তাই আচ্ছা, বেশ বেশ, তা উপযুক্ত কাজই করেছেন এসে। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু আপনি আমার নাম কি সমস্ত বলে রেখেছেন মশাই? হ্যাঁ, ওই আমাকে দেখলে এই সকলে যে রেড়ে রেড়ে করে কি বলে উঠল একবার। আমাকে কি আর নতুন করে বলে রাখার জায়গায় রেখেছেন আপনি? আপনি বলছেন মাত্র যে আপনি নির্দোষ। তারপর বাকি আপনার কথায় বিশ্বাস করা না করাটা তো সকলের ব্যক্তিগত ব্যাপার, তাই নয় কি? কিন্তু সমাপন তো আত্মহত্যা
আরও কিছু হয়তো বলতে যাচ্ছিলেন ভদ্রলোক, কিন্তু কি যেন ভেবে উনি ওনার কথা সম্পূর্ণ করলেন না। এখন পরিস্থিতিও কিছুটা ঘুরে গিয়েছে বলা যায়। এই সুনন্দ চৌধুরীর আগমনে হঠাৎ করেই যেন সমস্ত কিছু আমাদের অনুকূলে চলে এসেছে। আচ্ছা, ওরা কারা? এদের তো এখানে আগে দেখেছি বলে মনে করতে পারছি না সেরকমভাবে। আচ্ছা, হয়তো এখানে উপস্থিত প্রায় সকলেই একে অপরকে চিনে থাকবেন, তবু আমি সকলের পরিচয়টা একটু করিয়ে দিই একধার থেকে। প্রথমে এদিক থেকে এবাড়ির কর্তামশাই, এর থেকেই শুরু করা যাক। এরপর অলোকেশ ভিড় থেকে বেছে বেছে কিছু জনকে একদিকে করে দিল এবং এমনকি আমাকেও, সামন্তবাবুকেও রেহাই দিল না। আমি তো অবাক, করছেটা কি? শেষে কি আমাকেও সন্দেহ করে বসলো নাকি গোয়েন্দা ভদ্রলোক? আচ্ছা, এনাদেরকে আপাতত বাদ রাখা যাক। এই কেসের ক্ষেত্রে এনারা বেশ অপ্রাসঙ্গিক। এখন বরঞ্চ বাকিদের কথায় আসা যাক। যাক বাবা, আমি যে শেষ পর্যন্ত অপ্রাসঙ্গিকের লিস্টে যোগ হয়েছি এটা শুনেও স্বস্তি পেলাম। মাঝে মাঝে এই গোয়েন্দা ভদ্রলোককে বিশ্বাস করাও যায় না, কখন যে কি করে বসে। এরপর আর কি, অলোকেশ একধার থেকে বাকি সকলের পরিচয় আউড়ে গেল এক এক করে। আর ও তৈরি করা লিস্টের ভিতরে আর বাইরে থাকা আমরা সমস্ত জন মুখ বুঝে শ্রোতার মতো দেখে যেতে লাগলাম। ইনি হলেন এবাড়ির কর্তা জগমোহন হাজরা, সমাপনের পিতা। ওনার পাশে উপস্থিত এবাড়ির কর্ত্রী গীতা দেবী ওরফে সমাপনের মা। তারপর এনারা হলেন সমাপনের কাকা কাকিমা জয় ঘোষাল ও সুমিত্রা ঘোষাল। ওনাদের ঠিক পেছনে বসে আছেন এবাড়ির একমাত্র কাজের লোক শম্ভু কাকা, আর তার ঠিক পাশে আমাদের সকলের অতি প্রিয় ব্যক্তি সুনন্দ চৌধুরী, পেশায় একজন প্রমোটার ও সমাপনের বিশেষ বন্ধু স্থানীয় একজন। আর ওনার পাশে সমাপনের আরও দুই বন্ধু, সুজিত সামন্ত ও অপু বিশ্বাস। এই হলো সমস্ত ব্যক্তি যারা যারা কিনা গতকাল অর্থাৎ সমাপনের মৃত্যুর দিন এ বাড়িতে কিছুক্ষণের জন্য হলেও এসে উপস্থিত হয়েছিলেন বা সম্পূর্ণ দিনটাই উপস্থিত ছিলেন এ বাড়িতে। প্রথমে আমাদের উপর বেশ অসন্তুষ্ট ছিলেন বাড়ির সকলেই। মাঝে সুনন্দ চৌধুরীর আগমনে ওদের অসন্তুষ্ট ভাবটা কিছুটা হলে কমলেও এখন অলোকেশের প্রকাশ্যে ওদের নিজের সন্দেহের লিস্টে ফেলে দেওয়ায় সকলের মধ্যেই আবার আগের ভাবটা ফিরে এসেছে। সমাপনের কাকা তো মুখটা একেবারে বিকৃত করে কি একটা বলতে গেলেন চিৎকার করে, কিন্তু একটাও সম্পূর্ণ শব্দ বার হলো না ওনার মুখ থেকে। ওনার মুখ খোলার আগেই পাশে উপস্থিত থাকা স্ত্রীর ইশারায় মুখ বন্ধ করে ফেললেন ভদ্রলোক। এখনো আমি সম্পূর্ণই ক্লুহীন। কি হতে পারে না দূরের কথা, কি যে হচ্ছে সেটাই বুঝতে পারলাম না। বন্ধু, ওসব গল্পেতেই ঘটে থাকে শুধুমাত্র। গোয়েন্দাগিরির বাস্তবটা আসলে বেশ অন্যরকম। বাস্তবে গোয়েন্দাগিরি বেশ রসকসহীন তথ্য নির্ভর এক বস্তু বন্ধু। হ্যাঁ, মানছি কিছু উপস্থিত বুদ্ধিও দরকার হয়ে থাকে মাঝে মধ্যে, কিন্তু তা একদমই নগণ্যই। গোয়েন্দাগিরির প্রধান ভিত্তি হল পর্যবেক্ষণ এবং নিরস তথ্যের কাটাছেঁড়া। গোয়েন্দাগিরিতে পর্যাপ্ত তথ্য ছাড়া পৃথিবীর সবচেয়ে তুখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তিও অসফল হতে বাধ্য। সত্যি, আজ ওর এই কথাটার মাহাত্ম্য কিছুটা হলেও বুঝতে পারছি আমি। যদিও অন্য কেসগুলোর ক্ষেত্রেও যে আগে থেকে আহামরি কিছু বুঝতে পেরে যাই তা নয়। অলোকেশ বলে চলল, আমরা বাড়িতে যতক্ষণ অবধি ছিলাম ততক্ষণ অবধি এ বাড়িতে শুধু তিনজন ব্যক্তি উপস্থিত ছিলেন, জগমোহনবাবু, গীতা দেবী আর সমাপন। আর আমাদের বেরিয়ে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই জয়বাবু আপনারা স্বামী স্ত্রীতে প্রবেশ করেন এ বাড়িতে। না, আপনি তো বেশ ঘোরের লোক মশাই। কাল আমরাই আপনাকে বললাম আমাদের আসার ব্যাপারে, আর আজ আপনি ওই ব্যাপারটা নিয়েই প্রমাণ করতে চাইছেন। প্রমাণ তো কিছুই করতে চাইছি না আপাতত, শুধু ঘটনাগুলোকে সাজিয়ে বলার চেষ্টা করছি মাত্র। আচ্ছা, এরা কি নাম জানো তোমাদের? গীতা দেবী কথাগুলো বললেন সমাপনের দুই বন্ধুকে উদ্দেশ্য করেই, কিন্তু ওদের দুজনের কেউই উত্তর দেওয়ার কোনরূপ ইচ্ছাই দেখালো না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। শেষে অলোকেশই বলে উঠল, সুজিত সামন্ত, অপু বিশ্বাস, মানে এই নাম আর কি ওদের। হ্যাঁ, কিন্তু বাবা অলোকেশ, তুমি বলছো যে এরা দুজনও সেদিন বাড়িতে উপস্থিত ছিল। কই, আমরা তো কিছু জানি না এই ব্যাপারে। হ্যাঁ, আগে এদের দু একবার দেখেছি বটে, কিন্তু সেদিন দেখেছি বলে তো। মনে না পড়ারই কথা, কারণ ওরা এই বাড়িতে এসেছে এবং ফিরে গেছে বাড়ির সমস্ত লোকেদের না হলেও অন্তত বেশিরভাগ লোকেরই অলক্ষ্যে। কি? কিন্তু কেন? আর কেন বুঝতে পারছেন না দাদা ভাই? অলোকেশবাবু ঠিকই বলেছিলেন তাহলে দেখছি।
সমীকে ওই দুজনে মিলেই খুন করেছে। অপু আর সুজিত মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকলেও এবার ওদের ঘাড়েই সমস্ত দোষ চাপার উপক্রম হচ্ছে দেখে প্রতিবাদ করে উঠল। না, একদমই না, আমরা করিনি এ কাজ। কিরে অপু, তুই বল না। হ্যাঁ, আমরা কেন করতে যাবো খুন? আর ওর সাথে তো আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল, সেই প্রাইমারি থেকে পড়ে আসছি একসাথে। আমরা কেন এসব কাজ করতে যাব? সেদিন তো শুধুমাত্র অপু আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জগমোহন বাবুর গরুগম্ভীর স্বর শুনে কিছুটা যেন দমে গেল। শুধুমাত্র শুধুমাত্র কি শুনি? এখনো কেন পুলিশে খবর দেওয়া হচ্ছে না তা তো আমি বুঝতে পারছি না। থানায় গিয়ে দু এক ঘা পিঠে পড়লেই চচ্চর করে সবকিছু স্বীকার করে নেবে। এদের একমাত্র ওষুধ ওটাই। জগমোহন বাবুর কথা শেষ হতেই ওদিকে সামন্তবাবুও তখনই দেখি পাশের টেবিলে রাখা ফোনে চটপট নম্বর মিলাতে শুরু করেছেন। কাকে ফোন লাগাচ্ছেন ভদ্রলোক? এখানকার পুলিশ ইন্সপেক্টর জগন্নাথবাবুকে ফোন লাগিয়ে বসলেন না তো আবার? ফোনে নম্বর মিলিয়ে ওটাকে কানে তুলতেই চলেছেন, তখন অলোকেশের গলা পাওয়া গেল। হ্যাঁ, তা বলছিলাম কি সামন্তবাবু, আপনাকে কষ্ট করে আর ফোন দিতে হবে না। আমি আগেভাগেই সেরে রেখেছি এই ব্যাপারটা। এই মিনিট পাঁচেকেই জগন্নাথবাবু এলেন বলে। আচ্ছা, সুজিত ও অপুর ব্যাপারটা এখন তুলে রাখা যাক। এবার আসা যাক সুনন্দবাবুর কাছে। কি এনার আসার সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত ছিলেন? হ্যাঁ, তোমরা বেরিয়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই সুনন্দ এসেছিল। সমাপনের সাথে কি একটা দরকার ছিল বলে উঠে গিয়েছিল। একদম। কি দরকার বলুন তো? হ্যাঁ অলোকেশবাবু, দেখছেন আমি প্রকাশ্যে বাড়িতে প্রবেশ করছি, আর ওদিকে তো কয়েকজন বাড়ির সকলের অলক্ষ্যে এলো বলে চলে, কিন্তু সেদিকে দেখছি কারোর কোনো ভুরুকেবি নেই। সবার নজর যে কেন সেই ঘুরে ফিরে আমার দিকেই চলে আসে সেটা তো আমি বুঝি না। আর তাছাড়া আপনারা ভুলে যাচ্ছে যে সমাপন আত্মহত্যা করেছিল, আর ওর মৃতদেহটা দরজা ভেঙে উদ্ধার করা হয়েছিল। আমি তো বুঝতেই পারছি না যে এই সমস্ত পরেও এই সাধারণ আত্মহত্যাটাকে খুন কেন বলা হচ্ছে। তা ওই দরজা ভেঙেই যে ওকে উদ্ধার করা হয়েছিল তা আপনি জানলেনই বা কী করে? আর সমাপনের মৃত্যুটা যে সাধারণ কোনো আত্মহত্যা এ আপনাকে বললই বা কে? সুনন্দ চৌধুরী নিশ্চয়ই নিজের পক্ষ রাখতে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অলোকেশের কথায় চাপা পড়ে গেলেন বেচারা। জানেন তো সুনন্দবাবু, অনেক সময় এমনটাও হয়ে থাকে যে সন্দেহজনক অনেক ব্যক্তিও নির্দোষ হয়ে থাকে, এবং কেসে যার কোনো হস্তক্ষেপ নেই, সন্দেহ করার ঠাস কোনো প্রমাণ নেই যার বিপক্ষে। যেমন আপনি এই ক্ষেত্রে নিজেকেই ধরে নিন না, আপনার মতো লোকই সমস্ত কেসগুলোতে কালপ্রিট হিসেবে বার হয়ে আসে। এই আপনি কি বলতে চাইছেন শুনি? হ্যাঁ, আমি খুনি? সে আপনিই জানেন। আমি তো শুধু যেমনটা ঘটে থাকে মাঝে মধ্যেই সেটার কথাই বললাম। আর আমি তো বেশ নিশ্চিত এই কেসটাও ঠিক ওই রকমই। হয়তো বা আপাত দৃষ্টিতে যাদের দেখে অপরাধী বলে মনে হচ্ছে তারা আদৌ অপরাধী নয়। আমার ধৈর্যের বাঁধ ক্রমেই ভেঙে আসছিল। এত ভনিতা করার যে কি আছে বুঝতে পারছিলাম না। এমনিতে জনপ্রিয় ডিটেকটিভ গল্পগুলোতে প্রধান গোয়েন্দা চরিত্রেরা ভনিতা একটু আধটু করেই থাকে, কিন্তু সেগুলো হয়ে থাকে কিছুটা লিমিটে। এই গল্পে অতিরিক্ত যেন হয়ে যাচ্ছে। আমি বেশ বুঝতে পারছি এরকম আর বেশিক্ষণ চললে শ্রোতারা নিশ্চয়ই বিরক্ত হয়ে পড়বে। আমি অলোকেশকে হয়তো বলতাম যে ঢের হয়েছে ভাই, চলো এবার আসল কথায় আসা যাক, কিন্তু তার আগেই সামন্তবাবু বললেন, অলোকেশ, খুনিটা আসলে তাহলে কে? তোমার কথাবার্তায় যা মনে হচ্ছে সুজিত ও অপু তো নির্দোষ। তবে কি সে কথাটা আর বলতে হবে না। আর বেঁচে আছেই বা কে? খুনি আসলে সুনন্দবাবুই। এবার বুঝতে পারছি অলোকেশ এই কেস চলাকালীন একবার বলেছিল বটে যে কেস অনেক সময় খুব সাধারণও হয়ে থাকতে পারে। এমন কোনো মানে নেই যে প্রত্যেকবারই প্রত্যেক কেস অত্যন্ত জটিল হয়ে থাকবে। আগাগোড়াই সাসপেক্ট ছিলেন সুনন্দ চৌধুরী। আগের কেসটার ব্যাপারেও মনে আছে নিশ্চয়ই তোমাদের। সুনন্দ চৌধুরীর আগাগোড়াই এই বাড়িটার উপর লোভ ছিলই। হয়তো এই নিয়ে নতুন করে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল আর সমাপনের সঙ্গে, আর তাতেই না, আর অপেক্ষা করাবো না আপনাদের। আমি চাইছিলাম যে আগে সবকিছু ঘটনাপত্র বলে নিয়ে তারপর খুনির পরিচয় সম্বন্ধে বলবো আপনাদের, কিন্তু না, তার আর দরকার পড়বে না। জগন্নাথবাবুও চলে এসেছেন, উনি জানেন সবটাই। উনি না হয় বুঝিয়ে দেবেন বাকিটা। যদিও জানতাম খুনি আসলে কে, কিন্তু তাও অলোকেশের মুখ থেকে সেটা পরিষ্কারভাবে না শুনতে পারলে আমার ঠিক যেন ভাত হজম হচ্ছিল না। অলোকেশের উদ্দেশ্যে বললাম, তাহলে খুনি কি মানে ওই সুনন্দবাবুই?
বলাই বাহুল্য, আমার কথাটা শুনে সুনন্দ চৌধুরীর মুখটা বেশ দেখার মতো হয়েছিল। অলোকেশ বলল, জয়বাবু, কি জয়বাবু মানে? সমাপনের খুন করেছ নিজের কাকা জয় হাজরা। আমার মতোই বাড়ির সকলে হঠাৎ করে যেন আকাশ থেকে পড়ল। জয়বাবু সেরকম কিছু বলতে পারেনি। ঘরশুদ্ধ সমস্ত লোক অলোকেশের এই কথাটা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেছিল, যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। নিস্তব্ধতা ভঙ্গ করে কথা বলেছিলেন প্রথম জয়বাবুই। কি কি যা তা বলছেন শুনি? আমি আমি কেন করতে যাব এমনটা? কিছুটা ধারণা থাকলেও খুনের কারণের ব্যাপারে আমার থেকে আপনি বেশি ভালো বলতে পারবেন। সামন্তবাবু উসখুস করে চলেছিলেন বেশ কিছুক্ষণ ধরে। এবার উনি আর থাকতে পারলেন না, গুটি গুটি পায়ে এগিয়ে এলেন অলোকেশের কাছে। কানের খুব কাছে গিয়ে কি যেন একটা বললেন অলোকেশকে। সন্দেহ আছে মানে? আমি শতভাগ নিশ্চিত এ বিষয়ে। কি চাতা কথাবার্তা! বলছি, আমি যদি খুনটা করেই থাকি তাহলেও কি আমি জাদু বলে খিলটা ভেতর থেকে বন্ধ করে বেরোই? অলোকেশ বোধহয় একেবারে প্রস্তুতি ছিল ব্যাপারটার জন্য, জানতই প্রশ্নের সম্মুখীন ওকে আজ হতেই হচ্ছে। এরপর আর কি, ওই চুম্বক দিয়ে জাদুগিরি করে বাইরে থেকে ভিতরের খিল টেনে দেওয়ার সমস্ত কাহিনী বলা হলো এক এক করে। কিন্তু প্রশ্নের কি আর শেষ আছে? জয়বাবু বেঁকে বসে আরও একটা প্রশ্ন করে বসলেন। হ্যাঁ, মানছি যে খুনি ওইভাবেই খুন করে ভেতর থেকে খিল টেনে সকলের চোখে ধুলো দিয়েছে, কিন্তু আমি যে ওই খুনি তার কি কোনো প্রমাণ আছে? আমি তো আদৌ জানতামই না এর আগে অবধি ওই চুম্বক নাকি হাতির মাথা দিয়ে খিল টানার ব্যাপারটা। প্রমাণের কথা জিজ্ঞাসা করছিলেন না? হ্যাঁ, সে তো অবশ্যই পাওয়া যাবে খুঁজলে, কিন্তু বিশ্বাস করুন আমাদের অত দূর কষ্ট করে যাওয়া লাগবেই না। সাক্ষী বলে কোনো বস্তু হয়ে থাকে সে ব্যাপারে কি জানা আছে আপনার? সাক্ষ্য? কিসের সাক্ষ্য? হ্যাঁ, একটু আগে আপনি বললেন না আপনি নাকি ওই চুম্বক না হাতির মাথা দিয়ে খিল টানার ব্যাপারটা জানতেনই না, এই কিছুক্ষণ আগে পর্যন্ত। ওটার বিপক্ষেই একটা ছোট্ট সাক্ষ্য আর কি। শম্ভু কাকা? আগে শম্ভু কাকা এতক্ষণ দূরে জড়সড় হয়ে সবটা দেখেই যাচ্ছিলেন। এবার ভদ্রলোক এই সমস্তর মাঝে নিজের নাম ধরে ডাক শুনতে পেয়ে বেজায় ঘাবড়ে উঠেছেন। ভয় পাবার কিচ্ছু নেই শম্ভু কাকা। তুমি গত পরশু ঠিক কি দেখেছিলে বলো তো? কি দেখেছিলাম? না, আমি কিচ্ছু দেখিনি। না, কিচ্ছু দেখিনি। শম্ভু, তুমি যাও। অলোকেশ বাবু, ও তো বলছে ও কিছুই দেখেনি, তো ওকে কেনই বা ব্যতিব্যস্ত করছেন অযথা? হ্যাঁ, ও খুন হতে দেখেনি তা সত্য, কিন্তু আমি তো ঠিক ওটা দেখার কথা বলছি না। আমি বলছি সম্পূর্ণ অন্য কিছুর কথা। শম্ভু কাকা, কাল আমাদের কি নিয়ে কথা হয়েছিল মনে আছে তোমার? ওই দরজার ভেতর থেকে বন্ধ করার ব্যাপারটা। শম্ভু কাকা জয়বাবুর কথায় প্রস্থান করছিলেনই, কিন্তু অলোকেশের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন। শম্ভু কাকা সুজিত এবং অপুদের নির্দেশ করে বলে উঠল, হ্যাঁ, সেদিন যেদিন অঘটনটা ঘটেছিল ওদিন আমি দেখেছিলাম এদের। সেদিন তিনতলার ছাদ দিয়ে দোতলায় নেমে চুপি চুপি ওই দাদাবাবুর ঘরে ঢুকেছিল ওরা, আর দাদাবাবু তো তখন ঘরে ঘুমোচ্ছিলেন। থাক, তারপর আর বলতে হবে না। তারপর আর কি, ওরা দুজনেই প্ল্যান করে ঘুমন্ত অবস্থায় সমাপনকে খুন করে। কি কাকা, সুমিত্রা দেবী যেরকমটা বলছেন ঠিক সেরকমটাই কি তুমি দেখেছিলে সেদিন? না, ও সব কিছু দেখিনি আমি। ওই চুম্বকের মতো জিনিসটা দিয়ে তিনতলার ভেজানো দরজা ওদের বাইরে থেকে খুলতে দেখেছি। আচ্ছা, আর কেউ কি দেখেছিল এই দরজা খোলার ব্যাপারটা? শম্ভু কাকা কিছুক্ষণ থেমে জয়বাবুর দিকে চেয়ে বেশ একটু ভয়ের সাথে এবার বলল, হ্যাঁ, জয়বাবু দেখেছিলেন। আচ্ছা, তাই নাকি? তাহলে জয়বাবু আপনার ওই খিল খোলার বা দেওয়ার ব্যাপারটা না জানার বাহানাটা যে মিথ্যে তা তো প্রমাণ হলো। তবে এখনো যদি আপনি তা মেনে নিতে রাজি না হন তো বলুন, আমি আরো প্রমাণ দিতে রাজি আছি এই ঘটনার। হ্যাঁ, জানতাম, সেদিনই দেখেছিলাম আমি ওই কৌশলটা, কিন্তু তার মানে এই নয় আমি খুনি। পুরো কথাটা বলে ভদ্রলোক বাড়ির সকলের দিকে একবার করে চেয়ে দেখলেন। উনি হয়তো আশা করছিলেন যে ওর সপক্ষে কেউ এসে দাঁড়াবে, কিন্তু না। শুধু জয়বাবুর স্ত্রী একটু উসখুস করে উঠলেন, কিন্তু কিছু বলতেও ঠিক সাহস পেলেন না। জয়বাবু আবার বললেন, আর অলোকেশ বাবু, ওর স্বামীর বন্ধুরাই যে ওর খুন করেনি
তারই বা কি প্রমাণ আছে আপনার কাছে? কি করে নির্দোষ মেনে নিচ্ছেন শুনি আপনি ওদের? প্রমাণ বলুন কিংবা সাক্ষী, এক্ষেত্রে সবটাই যে খোদ আপনিই জয়বাবু। আমি বলে দিই সমস্তটা, বেলাও তো বেশ বাড়লো, আর দেরি করাটা উচিত হবে না। জগন্নাথবাবু যখন চলে এসেছেন, এরপর কয়েক মুহূর্ত থেমে আবার বলতে শুরু করলো অলোকেশ। আমি বলে যাচ্ছি, যদি আমার বলা কোনো অংশে কোনো রকম অসঙ্গতি দেখতে পান, আপনারা তো তৎক্ষণাৎ আমাকে থামাবেন সেখানে, কেমন? জগন্নাথ বাবুও দেখি ততক্ষণে উৎসাহী শ্রোতার মতো বসে পড়েছেন একটা আসন দখল করে। খুন হবার দিনই সকাল 7:30 নাগাদ আমি, সত্যজিৎ ও সামন্তবাবু বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। তারপর আপনাদের সকলের কথা অনুযায়ী সকাল 10টার দিকে বাড়িতে আগমন হয় আপনাদের, সমাপনের কাকা ও কাকিমার, এবং সমাপনের মৃত্যু ঘটে 1টার আগে। এবার আপনারা জানতে চাইবেন এরকম নিশ্চিতভাবে কি করে বলতে পারি আমি এই কথা। সুমিত্রা তো দুপুরে বেলার খাবারটা ও ঘরেই দিয়ে এসেছিল। ও নাকি বলেছিল খাবারটা আজ উপরেই খাবে। হ্যাঁ, তাহলে সুমিত্রা দেবীর মৃত মানুষদের সাথে কথা বলার ক্ষমতার তারিফ করতেই হয়। সুমিত্রা দেবী, সুমিত্রা দেবী সহ আশেপাশের আর সকলেই এখন মুখে কুলু পেটেছে, কারো মুখে কোনো কথা নেই। হ্যাঁ, তো যা বলছিলাম, ওই দিন সুজিত ও অপু চুম্বকটা নিয়ে দুপুর 1টার কিছু আগে উপস্থিত হয় এ বাড়িতে। ওদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সমাপনকে ভয় দেখানো। এরপর অলোকে সুজিত আর অপুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমরাই বলো বরঞ্চ, বাড়িতে প্রবেশ থেকে আরম্ভ করে সবকিছু যা যা ঘটেছিল, যা যা করেছিল, সেই সব কিছু এক এক করে বলে ফেলো দেখি। বেশ কিছুক্ষণ এই ওকে ঠেলাঠেলির পর কাঁপা কাঁপা কণ্ঠে অপুই বলল, হ্যাঁ, আমরা এসেছিলাম সমাপনকে ভয় দেখাতে। আগেই দেখে গেছি যে এই বাড়িতে ছাদের দরজা আর ওই উপরতলার সমস্ত দরজাতেই লোহার খিলের ব্যবহার আছে। তাই বুদ্ধি করে ওই 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 পাশের বাড়ির দাদা থেকে ওই ওই শক্তিশালী চুম্বকটা চেয়ে নিয়ে এসে পরিকল্পনা মতো পিছনের ওই বট গাছটার সাহায্যে আমরা এখানে প্রথমে উঠে আসি, এই 3তলার ছাদে। আর ওই ওই চুম্বকের সাহায্যে বাইরে থেকে 3তলার ছাদের দরজাটা খুলে 2তলায় নেমে এসে ঢুকে যাই ওই সমাপনের ঘরে। কিন্তু ওর ঘরের দরজা আমাদের খুলতে হয়নি, ওটা খোলাই ছিল আগে থেকে। আর বিছানায় পড়েছিল সমাপনের মৃত শরীরটা। তারপর এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আমরা ভয় পেয়ে যাই, কাউকে কিছু না জানিয়ে চলে যাই বাড়ি থেকে। এরপর যা ঘটেছিল সেদিন তার সংক্ষিপ্ত বিবরণ হলো যে সুজিত আর অপুকে ওই শক্তিশালী চুম্বক ব্যবহার করে 3তলা ছাদের দরজা খুলতে দেখে ফেলে জয় হাজরা। আর এই সময় ওখানে উপস্থিত ছিল বাড়ির চাকর শম্ভু কাকা। জয়বাবু সহ শম্ভু কাকাও দেখে ব্যাপারটা, এবং শম্ভু কাকা জয়বাবুকে তখন দেখে থাকলেও জয়বাবুর লক্ষ্য শম্ভু কাকার উপর ছিল। যাক, সেসব কথা। সুজিত আর অপু ততক্ষণে বাগান বাড়িতে প্রবেশ করেছে। ততক্ষণে জয়বাবু ওনার কাজ শেষ করে ফেলেছেন। প্রথমে গলায় দড়ি দিয়ে ঘটনাটাকে আত্মহত্যা দেখানোর প্ল্যান হয়তো ছিল না ওনার, কিন্তু ওই চুম্বক দরজা খোলার ব্যাপারটা দেখে ঠান্ডা মাথায় নিজের করা খুনটাকে আত্মহত্যা সাজিয়ে দেন সহজেই। এখানে বলে রাখা ভালো, অপু সুজিত সমাপনের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে প্রস্থান করার পরেই জয়বাবু সেরে ফেলেন ওনার সমস্ত প্ল্যানিং। বাড়ির লোকের হাবভাব এখন আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। সবার মুখেই দেখলাম প্রসন্ন ভাব। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম 2 জন, জয়বাবু আর ওনার স্ত্রী সুমিত্রা। স্বামী স্ত্রীতে বেশ একটু মেঁকেই বসেছেন। জয়বাবু বললেন, মানি না, এসব কিছুই মানি না আমি। ষড়যন্ত্র ষড়যন্ত্র করা হচ্ছে আমার সঙ্গে। কোথাও কোনো প্রমাণ নেই, শুধু শুধু আমার নামে কুৎসা রটানো হচ্ছে। 2-4টে গাঁজাখুরি সাক্ষী জোগাড় করে ফাঁসানো হচ্ছে আমাকে। দেখুন জয়বাবু, এখন আপনি যে খুনি এটা তো একদমই পরিষ্কার, আর আপনার স্ত্রীও যে সম্পূর্ণভাবে সাথ দিয়েছে আপনার, তাও বেশ স্পষ্ট। কারণ ওই প্রাপ্তবয়স্ক এক যুবককে ফাঁস লাগিয়ে ঝোলানোটা নেহাত একা হাতে সারার কাজ নয়। আর তাছাড়া সুমিত্রা দেবীও যেভাবে আপনার সাথে তাল মিলিয়ে মিথ্যে বলে গেছে, এটা তো পরিষ্কারই খুনের পরিকল্পনায় হাত রয়েছিল ওনারও। আগুনে ঘি পড়লে ঠিক যেমনটা হয়, অলোকেশের কথা শুনে ঠিক ওই রকমই রাগে ফুঁসে উঠলেন যেন সুমিত্রা দেবী। কিন্তু অলোকেশের কঠিন স্বরে আবার ঠান্ডা হয়ে গেলেন। গলাবাজি করে কাজের কাজ কিছুই হবে না সুমিত্রা দেবী।
আমি প্রমাণ করে দিচ্ছি সবকিছু, একটু অপেক্ষা করে যান। সে আমাকে এখন বলতে দিন কিংবা নাই দিন, তাতে কিচ্ছু মাত্র যায় আসে না। শাস্তি আপনাদের প্রাপ্য, আর সেটা আপনারা পাবেনই। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, প্রমাণের ব্যাপারটায় আসা যাক। এখন না হয় মানছেন না আপনারা, কিন্তু মৃতদেহ যে এখনো বর্তমান, 1 সপ্তাহের মধ্যেই ফরেন্সিক রিপোর্টে নিশ্চয়ই ধরা পড়বে ব্যাপারটা যে সমাপনের মৃত্যু ঠিক কখন ঘটেছিল। আর আপনারা 2 স্বামী স্ত্রীতে একটা মৃতদেহের সাথে কথাবার্তা চালিয়ে গিয়েছিলেন 2 ঘন্টার বেশি সময় ধরে। একটা মৃতদেহ আপনাদের বলেছিল যে দুপুরের খাবারটা আজ উপরেই খাবে, ও এই সমস্তর উপযুক্ত জবাব দিতে পারবেন তো তখন? বাড়ির কেউ 12টার পর জীবন্ত অবস্থায় দেখেইনি সমাপনকে, শুধুমাত্র আপনারা স্বামী স্ত্রী ছাড়া। আর তাছাড়া গলা টিপে শ্বাসরোধ করে মারা আর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার মাঝে যে আকাশ পাতাল একটা তড়িৎ তফাৎ থেকেই যায়, আর আশা করি রিপোর্টেও ধরা পড়বে এই তফাৎটা। তখন কি অজুহাত দেবেন আপনারা স্বামী স্ত্রী মিলে? কি বলে নিজেদের রক্ষা করবেন তখন? আর অত দূরেই বা যেতে হবে কেন আমাদের? জয়বাবু, জানেন তো সব কিছু আগাগোড়া ঠিকই ছিল আপনাদের, কিন্তু ওই সমস্তর মাঝেই যে একটা বড় ভুল হয়ে গেছে আপনাদের। যে দড়ি আর টুলটা ব্যবহার করেছেন আপনারা এই ঘটনাটাকে সাজাতে, জয়বাবু, ওগুলোর মাধ্যমে সমাপন চাইলেও আত্মহত্যা করতে পারতো না। সমাপনের উচ্চতা ছিল 5 ফুট 2 ইঞ্চি। আমি ধরে নিচ্ছি লেংচিয়েও না হয় খুব জোর 5.5 ফুট হতে পারে ওর উচ্চতা। কিন্তু আমি মেপে দেখেছি, ওপরে ঝোলানো ওই দড়ির আর দাঁড় করানো অবস্থায় টুলের মাঝের দূরত্ব 6.5 ফুটেরও বেশি। তো এবার বলুন আপনারাই, এটা কি কারোর পক্ষে কখনো সম্ভব? টুলের 1 ফুট উঁচুতে হাওয়ায় দাঁড়িয়ে গলায় ফাঁস পড়ে 1 ফুট নিচে থাকা টুল পায়ে করে ঠেলে সরিয়ে আত্মহত্যা করা? কি মনে হয় জয়বাবু, এমনটা কি আদৌ সম্ভব? এরপর আর সেরকম কোনো পরিশ্রম করতে হয়নি। ছোট করে বলি এর পরবর্তী অংশটা। চুপচাপ অবস্থায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎই ছুটে পালিয়ে যেতে অগ্রসর হয় জয়বাবু। এদিকে অলোকেশও সমস্ত কিছুর জন্যই সদাই প্রস্তুত। রীতিমতো সঙ্গে সঙ্গেই ও পিছু নেয় জয় হাজরার। সামন্তবাবু আর জগন্নাথ বাবু অবশ্য গিয়েছিলেন পিছুতে। আর আমাদের গল্পের এই অংশেই ঘটে যায় দুর্ঘটনাটা। অলোকেশ আর জয় হাজরার হাতাহাতিতে কিছুটা আহত হয় অলোকেশ। পরের দিন সকালবেলা, না, ব্যাপার তেমন গম্ভীর কিছু নয়। অলোকেশ এখন ভালোই আছে। 1-2 দিন রেস্ট নিয়ে আবার কাজে ফিরতে পারবে। বর্তমানে বলে রাখি, জয় হাজরা আর সুমিত্রা দেবী দুজনেই এখন জেল হেফাজতে আছেন। তাই শুধু অলোকেশ কেন, আমারও আর এখানে মন বসছে না। শুধুমাত্র দিন কয়েক না থাকলেই নয়, অলোকেশের পাটা একটু সেরে উঠলেই আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তবে সবকিছু মিটমাট হয়ে গেলেও যতক্ষণ না অলোকেশের মুখে সমস্তটা, মানে কি করে ধরতে পারলো সমস্ত কিছু, এইসব শুনতে পাচ্ছি, ততক্ষণ ঠিক শান্তি হচ্ছে না। আচ্ছা অলোকেশ, ওই অপু আর সুজয়ের কেসের সাথে সংযোগের ব্যাপারটা তুমি কি করে ধরলে বলো তো? কেন, এ আর কি হামরি ব্যাপার? শম্ভু কাকা তো দেখেই ছিল ওদের এ বাড়িতে প্রবেশ করতে। উনি তো ভেবে বসেছিলেন যে ওরাই খুনি, কিন্তু সকলকে ব্যাপারটাকে আত্মহত্যা বলায় উনি আর অতটা মাথা ঘামাননি। পরে আমি যখন জিজ্ঞাসাবাদ করি তখনই ওনারই সন্দেহের ব্যাপারে বলেন আমাকে। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু তুমি ওই জয়বাবুকে সন্দেহ করা শুরু করলে কখন থেকে? দেখো, খুন হবার সময় এই বাড়িতে উপস্থিত থাকার দরুন সন্দেহ তো ছিলই প্রথম থেকে। তারপর ওনাদের স্বামী স্ত্রীর কথায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি। আর ওই মৃত্যুর আগের 2 ঘন্টা সমাপনের শুধুমাত্র ওই স্বামী স্ত্রীর সাথে কথাবার্তা চালিয়ে যাবার ব্যাপারটাও ঠিক কেমন যেন হজম হয়নি আমার কাছে। আচ্ছা, শেষ প্রশ্ন, খুনের কারণটা ঠিক কি ছিল? এ আর কি, ওই সম্পত্তি। জগমোহনবাবুর 2 সন্তান, 1 ছেলে ও 1 মেয়ে। মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছে বহু আগে। বর্তমানে শুধুমাত্র ছেলে সমাপনী অবশিষ্ট আছে সম্পত্তিতে অধিকার স্থাপন করার মতো জায়গায়। এদিকে জয়বাবু বহু পূর্বেই নিজের পৈতৃক সম্পত্তি সমস্ত উড়িয়ে দিয়েছেন এক এক করে। সমাপনের খুনটা আসলে ওই দাদার সম্পত্তির ভাগ পাওয়ার একটা চেষ্টা ছিল মাত্র। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। অলোকেশের পাটা এখন বেশ সেরেই উঠেছে। আমি আর অলোকেশ পাড়ি দিয়েছি শহর কলকাতার উদ্দেশ্যে। সবই ঠিক ছিল। কেসও সমাপ্ত হলো ভালোই ভালোই, কিন্তু ওই আগের বারের মতো পরিতৃপ্তিটা যেন কোনোভাবেই অনুভব করতে পারছি না। বেচারা সমাপন কত কষ্টে শেষ পর্যন্ত কলকাতায় এসে পড়াশোনা করার সমস্ত ব্যবস্থা করেও শহরে থেকে গিয়ে পড়াশোনা করাটা আর তার হয়ে উঠল না। অন্যের লোভ, অন্যের পাপের শাস্তি পেয়ে চলে যেতে হলো বেচারা সমাপনকে।
তবে খটকা একটা থেকেই গেল। অলোকেশ যখন আগে থেকে জানতো যে সুনন্দ চৌধুরী খুনি নন, তাহলে ওনাকে এইভাবে ধমকিয়ে ওই দিন বাগান বাড়িতে ডাকার কি বা দরকার ছিল? ভদ্রলোকের সেরকম একটা দরকারও যে ছিল শেষে, তাও তো নয়। এ কথা অলোকেশকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু উত্তরের মাথামুন্ডু কিছুই বুঝতে পারেনি। ও বলেছিল কি শুধুমাত্র প্লট তৈরির খাতিরই নাকি ওরকমটা লিখেছিলেন লেখক। মাঝে মাঝে কি যে বলে না গোয়েন্দা ভদ্রলোক, সত্যি বোঝা দুষ্কর। আমি তো বুঝলাম না ওর কথার কিছুই। দেখো তোমরা যদি কিছু বুঝতে পারো।